ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি সাম বেসিক কনসেপ্টের সবথেকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আজ আমি ডিসকাস করব ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এ সাবস্টেন্স নিয়ে। দেখো, ইকুইভ্যালেন্ট ওয়েট এই টপিকটা তোমার যেমন ক্লাস 12-এ প্র্যাকটিক্যালেও লাগে, আবার বিএসসি এমএসসি প্রত্যেকটা ক্লাসে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এইগুলো আমাদের 100% কাজে লাগে। সুতরাং এই টপিকটা তোমরা খুব ভালো করে পড়বে, প্র্যাকটিস করবে, বারবার খাতাতে লিখবে। ঠিক আছে? তাহলে আমরা আজ শুরু করছি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এ সাবস্টেন্স। হেডিং করো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এ সাবস্টেন্স। তাহলে প্রথমে আমি এই ব্যাপারটা কি সেটা একটু লিখে দিই, তোমরা এটাকে ডেফিনেশন বলতে পারো। ঠিক আছে? তাই এখানে আমরা লিখছি, লেখো দ্য পার্ট বাই মাস অফ এ সাবস্টেন্স which can combine with or displace directly or indirectly 1.008 parts by mass of hydrogen or 8 parts by mass of oxygen or 35.5 parts by mass of chlorine is called its equivalent weight. ঠিক আছে? তাহলে ব্যাপারটা বোঝো। তাহলে একটা কোনো সাবস্টেন্সের যত মাস, মানে 1.008 পার্ট বাই মাস হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন করতে পারে, বা কোনো কম্পাউন্ড থেকে এই 1.008 পার্ট বাই মাস হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারে, সেই মাসটাকে বলা হবে ওই সাবস্টেন্সের ইকুইভ্যালেন্ট ওয়েট। ক্লিয়ার? যেমন আমি একটা ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি। দেখো, ধরো এখানে বলছি যে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এ সাবস্টেন্স ইজ ই, মিনস কি না, আমরা বলছি দেখো, ই গ্রাম সাবস্টেন্স can combine with 1.008 gram hydrogen or 8 gram oxygen or 35.5 gram chlorine, or E gram substance
can displace 1.008 gram hydrogen or 8 gram oxygen or 35.5 gram chlorine from a compound. ব্যাপারটা বোঝা গেল? তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ই মিনস কি ব্যাপারটা না, ই গ্রাম সাবস্টেন্স ক্যান কম্বাইন উইথ এত গ্রাম হাইড্রোজেন or 8 গ্রাম অক্সিজেন or 35.5 গ্রাম ক্লোরিন। তাহলে এই জায়গাটা সবাই বুঝতে পারলে, কারোর কোনো প্রবলেম নেই এখানে। আমি তাহলে এটা আমি মুছে দিলাম। দেখো এই যে ডেফিনেশনটা বললাম, সেই ডেফিনেশনটা আমি একটু ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করছি। কিভাবে এক্সপ্রেস করছি তোমরা ভালো করে এই জায়গাটা দেখো। ধরো আমরা বলছি লেট W1 গ্রাম সাবস্টেন্স can combine with W2 গ্রাম হাইড্রোজেন। ঠিক আছে, আমরা এটা ধরে নিলাম। তাহলে এটাকে উল্টো ভাবে আমরা লিখতে পারি, একটু রিভার্স করে লেখো। দেখ W1 গ্রাম সাবস্টেন্স ক্যান কম্বাইন উইথ কি W2 গ্রাম হাইড্রোজেন। তার মানে W2 গ্রাম হাইড্রোজেনও W1 গ্রাম সাবস্টেন্সের সঙ্গে কম্বাইন করছে, তাই না? তাহলে উল্টো কি লিখছি আমরা? উল্টাটা লিখছি অর কি লিখতে পারি যে W2 গ্রাম হাইড্রোজেন কম্বাইন উইথ W1 গ্রাম সাবস্টেন্স। তাহলে এটা ইউনিটারি মেথড করছি। 1 গ্রাম হাইড্রোজেন কম্বাইন উইথ, তাহলে W1 বাই কি W2 গ্রাম সাবস্টেন্স। আর এবারে বলছি কি 1.008 গ্রাম হাইড্রোজেন কম্বাইন উইথ, তাহলে কি হবে W1 বাই W2 ইন্টু 1.008। তাহলে এটা হবে, তাই না? এই 1.008 গ্রাম হাইড্রোজেন। তাহলে আমরা ডেফিনেশনে দেখেছি, দেখো যে 1.008 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যত গ্রাম সাবস্টেন্স কম্বাইন করে সেটাই তো ইকুইভ্যালেন্ট ওয়েট, সেটাই তো এই সাবস্টেন্সের ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে 1.008 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কত গ্রাম সাবস্টেন্স কম্বাইন করছে? এই W1 বাই W2 ইন্টু এত গ্রাম, তাই না? তাহলে এইটা কি হবে? ওই সাবস্টেন্সের ইকুইভ্যালেন্ট ওয়েট। তার মানে ইকুইভ্যালেন্ট ওয়েট ই দিয়ে যদি আমরা এক্সপ্রেস করি, ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু আমরা কি পেলাম? দেখো এইটা কি ছিল W1 গ্রাম, এটা ছিল সাবস্টেন্সের ওয়েট। তাহলে এখানে লিখব ওয়েট, এটা কি সাবস্টেন্স, আর নিচে লিখব কি W হাইড্রোজেন ইন্টু 1.008। তাহলে এটা কোন স্কেলের রেসপেক্টে হলো? উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন স্কেল। হাইড্রোজেন স্কেল, তাহলে হাইড্রোজেনের স্কেলের রেসপেক্টে এই ফর্মুলাটা ইউজ করব যদি আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে চাই। একদম সিম্পল, ভালো করে দেখো এখানে। তাহলে একইভাবে আমরা যদি অক্সিজেন আর ক্লোরিনের স্কেলে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি না, নাম্বার 2 তে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এ সাবস্টেন্স ইকুয়াল টু কি বলতে পারি? W সাবস্টেন্স নিচে W অক্সিজেন ইন্টু কি 8
8, এটা উইথ রেসপেক্ট টু অক্সিজেনের রেসপেক্টে। আবার থার্ডে আমি যদি ক্লোরিনের রেসপেক্টে বের করি তাহলে কি হবে, ইকুয়াল টু দেখো ডাব্লু সাবস্টেন্স বাই ডাব্লু ক্লোরিন ইন্টু 35.5, তাহলে এটা কি হবে উইথ রেসপেক্ট টু ক্লোরিন। ক্লিয়ার? তাহলে এগুলো যেন মাথায় থাকে। তাহলে আমরা হাইড্রোজেন স্কেলের রেসপেক্টে হলে এই ফর্মুলা ইউজ করব, আমরা ক্লোরিন স্কেলের রেসপেক্টে হলে এই ফর্মুলা ইউজ করব, আমরা অক্সিজেনের স্কেলের রেসপেক্টে যদি ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে বলে তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে কারোর কোনো প্রবলেম হবে না। এবার আমি একটা ছোট্ট প্রবলেম দিচ্ছি, দেখো এই প্রবলেমটা করালে তোমরা খুব সহজে ব্যাপারটা বুঝে যাবে যে ইকুইভ্যালেন্ট ওয়েট ব্যাপারটা কি। দেখো আমরা এখানে বলছি যে 1.5 গ্রাম of an element M is burned in presence of oxygen to form 2 gram metal oxide. MO, ঠিক আছে? ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য এলিমেন্ট। ক্লিয়ার? তাহলে একটা সিম্পল প্রবলেম আমি তোমাদের এখানে দিলাম। তাহলে আগে আমাদের এলিমেন্টের ওয়েট মানে মেটালের ওয়েট কত ছিল, তোমার ওয়েট অফ মেটাল কত ছিল 1.5 গ্রাম। তারপর অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে মেটালের অক্সাইডের ওয়েট কত হয়েছে, ওয়েট অফ মেটাল অক্সাইড ইকুয়াল টু 2 গ্রাম। তাহলে ওয়েট অফ দেয়ারফর ওয়েট অফ অক্সিজেন ইকুয়াল টু কি, তাহলে 2 মাইনাস 1.5 ইকুয়াল টু 0.5 গ্রাম। ঠিক আছে? তাহলে এবার আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এলিমেন্ট কি করে বের করি না, উপরে আমরা কি দিয়ে থাকি যে ওয়েট অফ দ্য সাবস্টেন্স, তার মানে ওয়েট অফ দ্য এলিমেন্ট, এলিমেন্ট কত তোমার 1.5, আর নিচে কি ওয়েট অফ অক্সিজেন কত 0.5, আর উপরে কি ইনটু কত, যেহেতু এটা অক্সিজেনের রেসপেক্টে অক্সাইড ফর্ম করেছে তাহলে এটা অক্সিজেনের রেসপেক্টে হচ্ছে, তাই না? দেখো অক্সাইড ফর্ম করেছে তাহলে এখানে অক্সিজেন মানে কি 8, তাহলে এই পয়েন্ট উঠে গেল 3, তাহলে এখানে 3 ইন্টু 8 24, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা কত পেলাম 24। ক্লিয়ার? ভালো করে দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট তাহলে আমরা কি পেলাম 24। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে, কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? আচ্ছা আমি তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা এবার এখানে একটা পয়েন্ট তোমরা লিখে রাখো যে ইকুইভ্যালেন্ট ওয়েট is a unitless
কোয়ান্টিটি। দেখ উপরে ছিল ওয়েট অফ সাবস্টেন্স, নিচে ওয়েট অফ অক্সিজেন ইনটু ওয়েট, তখন ওয়েট ওয়েট কেটে গেল। বাট এবার লিখবো বাট গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট হ্যাজ ইউনিট ব্র্যাকেটে গ্রাম। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট ব্যাপারটা কি এখানে লিখে দিলাম, when equivalent weight of a substance is expressed in gram, then it is called গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। ক্লিয়ার? তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটের কিন্তু কোনো ইউনিট নেই, কিন্তু গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটের ইউনিট গ্রাম। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট কখন বলছি না, যখন একটা সাবস্টেন্সের ইকুইভ্যালেন্ট ওয়েটকে গ্রামে এক্সপ্রেস করা হচ্ছে। তাহলে এই জায়গাটা আশা করি তোমরা বুঝতে পারলে, এখানে কারোর কোনো প্রবলেম হওয়ার কথা না। এবারে আমরা কিছু কম্পাউন্ডের ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমি শেখাবো। তাহলে এখানে হেডিং করো ক্যালকুলেশন অফ ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সাম সাবস্টেন্স। ঠিক আছে? দেখো প্রথমে আমরা নাম্বার 1-এ বলছি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিড ইকুয়াল টু, এখানে লিখে রাখো, উপরে লিখবে মলিকুলার ওয়েট অফ দ্য অ্যাসিড আর নিচে লিখবো বেসিসিটি, বেসিসিটি অফ দ্য অ্যাসিড। বেসিসিটি মানে ওই অ্যাসিডের একটা মলিকুলে যতগুলো রিপ্রেসেবল হাইড্রোজেন অ্যাটম থাকে, মানে নাম্বার অফ রিপ্রেসেবল হাইড্রোজেন, সেইটাকে বলি বেসিসিটি অফ অ্যাসিড। ধর HCl এ কটা হাইড্রোজেন আছে, একটা মলিকুলে একটা হাইড্রোজেন, তাহলে HCl এর বেসিসিটি কিন্তু 1। ঠিক আছে? যেমন এবার আমরা এক্সাম্পল দিচ্ছি, দেখো যে ইকুইভ্যালেন্ট ওয়েট HCl, তাহলে কি হবে না, উপরে হবে HCl এর মলিকুলার ওয়েট H1, ক্লোরিন কত 35.5, ক্লোরিনের অ্যাটমিক ওয়েট তো 35.5, আর নিচে হাইড্রোজেন মানে বেসিসিটি কত 1, তাহলে এখানে কত হলো 36.5। দেখো ইকুইভ্যালেন্ট ওয়েটের কোনো ইউনিট নেই, কিন্তু যদি গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট বলতাম তাহলে এখানে কি দিতাম, একটা গ্রাম দিয়ে দিতাম, তাই তো? আবার দেখো আমরা বলছি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ H2SO4, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ H2SO4 তাহলে মলিকুলার ওয়েট, তাহলে হাইড্রোজেনের কি 2, সালফার কত 32, অক্সিজেন কত 16 ইন্টু 4, তাহলে 16 ইন্টু 4 কি হয় 64, আর এর রিপ্লেসেবল হাইড্রোজেন কত 2, তাহলে এখানে দিতাম 2। তাহলে এখানে কত হবে না, এখানে তোমাদের হচ্ছে 98/2, তাহলে 49। ঠিক আছে? দেখো আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অর্থোফসফরিক অ্যাসিড দিলাম H3PO4, অর্থোফসফরিক অ্যাসিড। তাহলে এখানে দেখো হাইড্রোজেনের 3, ফসফরাসের কত তোমার 30, আবার অনেকে 31ও ধরতে পারো, আর অক্সিজেনের কত 64/3, কারণ 3 রিপ্লেসেবল হাইড্রোজেন আছে।
তাহলে কত হচ্ছে 7 আর 6 আর 3 9/3। ঠিক আছে, এবার এটা তোমরা ক্যালকুলেট করে নেবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো যে অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট যখন ক্যালকুলেট করতে বলা হয় তখন তার মলিকুলার ওয়েট উপরে লেখা হয় আর বাই তার বেসিসিটি। ক্লিয়ার আমি কি বললাম? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবারে আমরা বেসের ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করা শেখাবো। বেস, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো বিতে বলছি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বেস। তাহলে এখানে বলবো উপরে মলিকুলার ওয়েট অফ বেস আর নিচে অ্যাসিডিটি অফ বেস। তাহলে বেসের অ্যাসিডিটি ব্যাপারটা কি? ওই বেসের মধ্যে কতগুলি রিপ্রেসেবল ওয়েজ মাইনাস আয়ন আছে। একটা মলিকুলে, একটা বেসের মলিকুলে কতগুলো ওয়েজ মাইনাস আয়ন আছে, ঠিক আছে, সেই নাম্বারটা। তাহলে এখানে আমরা এক্সাম্পল দিয়ে বের করছি। দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ NaOH। তাহলে NaOH ইকুয়াল টু কি আমরা জানি, তোমার কি জানি না, সোডিয়ামের 23, অক্সিজেনের কত 16, হাইড্রোজেনের 1 বাই একটা ওয়েজ। তাহলে 1 দিয়ে ডিভাইড করলাম, তার মানে কি হলো 40। তার মানে দেখো NaOH এর মলিকুলার ওয়েট যা, এর ইকুইভ্যালেন্ট ওয়েটও সেম। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে NaOH এর ইকুইভ্যালেন্ট ওয়েট যা আর মলিকুলার ওয়েট কি হলো সেম। ক্লিয়ার? আচ্ছা, এবারে অ্যানাদার এক্সাম্পল দিচ্ছি আমরা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইটা এক্সাম্পল দিলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখো তাহলে ক্যালসিয়ামের মলিকুলার ওয়েট কত 40 আর অক্সিজেনের কত 16 আর হাইড্রোজেন 17 ইন্টু হোল 2 আছে 2 মানে 34 বাই এখানে কত হচ্ছে 2। তার মানে দেখো এখানে হলো 74/2 37। তাহলে ক্লিয়ার? এখানে আমরা বুঝতে পারলাম যে বেসের ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে ক্যালকুলেট করতে হয়। কিছুই নেই ব্যাপারটাতে। এবার আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সল্টের ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করব। তাহলে এখানে সিতে বলছি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সল্ট। দেখো ভেরি সিম্পল, এটা উপরে লিখবে মলিকুলার ওয়েট অফ সল্ট আর নিচে লিখবো নাম্বার অফ ক্যাটায়ন ইনটু ইটস ভ্যালেন্সি। ঠিক আছে, ভালো করে এখানে দেখে নাও। তাহলে আমরা এক্সাম্পল দিচ্ছি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সোডিয়াম কার্বনেট। তাহলে সোডিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েট কি হচ্ছে দেখো, সোডিয়ামের তো 23, তাহলে 23 ইন্টু 2 46 প্লাস কার্বন 12, অক্সিজেন 16 48, তিনটে অক্সিজেন। আর এখানে সোডিয়াম, ভালো করে এখানে একটু দেখে না, এখানে কি আছে সোডিয়াম কার্বনেট। তাহলে সোডিয়াম কার্বনেট ডিসোসিয়েট হয় কেমন ভাবে, 2Na প্লাস আর CO3 2-। তাহলে এখানে ক্যাটায়ন কত, নাম্বার অফ ক্যাটায়ন, Na প্লাসটা তো ক্যাটায়ন, দুটো ক্যাটায়ন 2 ক্যাটায়ন 2 ইনটু ইটস ভ্যালেন্সি। সোডিয়ামের ভ্যালেন্সি কি +1। দেখো এটা তো এটা প্লাস এইটাতে তো ভাঙে, 2Na প্লাস প্লাস CO3 2-। তাহলে সোডিয়ামের ভ্যালেন্সি কত প্লাস, একটাই প্লাস, তাহলে 1। বলেছি ইটস ভ্যালেন্সি, নাম্বার অফ ক্যাটায়ন 2 ইনটু ইটস ভ্যালেন্সি।
তাহলে Na2CO3 ডিসোসিয়েট করলে তো এইটা হয় 2Na প্লাস প্লাস CO3 2 মাইনাস, তাহলে নাম্বার অফ ক্যাটায়ন 2 আর Na প্লাসের ভ্যালেন্সি কত 1, তাহলে নিচে 2 দিয়ে ডিভাইড করা হলো, এটা অ্যাড করো 106 ডিভাইড বাই 2 53, তাহলে Na2CO3 একটা সল্ট, এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত হলো 53। ক্লিয়ার? কিছুই নেই এগুলো। আচ্ছা, অ্যানাদার এক্সাম্পল বলছি, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট, এইটা বলছি। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আমরা কি করব, মলিকুলার ওয়েট করব, ক্যালসিয়াম 40, কার্বন 12 আর এটা 48, এই তো। আর ক্যালসিয়াম কার্বনেট কেমন ভাবে ডিসোসিয়েট হয় তোমরা জানো, আমি আর বলবো কি, Ca2 প্লাস আর CO3 2 মাইনাস, তাহলে এখানে ক্যাটায়ন দেখো, নাম্বার অফ ক্যাটায়ন 1, একটা ক্যালসিয়াম, আর এর ভ্যালেন্সি কত 2 প্লাস ইনটু ইটস ভ্যালেন্সি, তার ইনটু 2, তার মানে এখানে কত পেলাম, উপরে অ্যাড করো, মলিকুলার ওয়েট 100 পেলাম ডিভাইডেড বাই 2, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট 50, তাহলে মলিকুলার ওয়েট ছিল 100 কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েট হলো 50। তাহলে আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে তোমরা দিতে দেখো, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ আয়নস ইকুয়াল টু, এখানে লিখবে ফর্মুলা ওয়েট অফ আয়ন আর নিচে ভ্যালেন্সি অফ আয়ন। দেখো, তাহলে এক্সাম্পল দিচ্ছি, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ SO4 2 মাইনাস, তাহলে S কি 32 আর 64 ডিভাইডেড বাই 2, তার মানে 96 ডিভাইডেড বাই 2, তার মানে কত হচ্ছে 48। আমরা এরকম বলতে পারি NO3 মাইনাস, তার নাইট্রোজেন কত 14, অক্সিজেনের কত 48 ডিভাইডেড বাই 1, একটা মাইনাস, তাহলে 262। ক্লিয়ার? তাহলে আয়নের ইকুইভ্যালেন্ট ওয়েট তোমরা ক্যালকুলেট করতে পারবে। এবার একটা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে কিভাবে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে হয় দেখাচ্ছি। দেখো, ধরো এখানে বললাম Fe আর CuSO4, এটা একটা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, হ্যাঁ, এখানে লিখে দিলাম ইতে ফর ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। দেখো, তাহলে এখানে হচ্ছে FeSO4 প্লাস Cu, ভালো করে দেখো, তাহলে এটাকে মনে করছি মেটাল 1, এটাকে মনে করলাম, কপারটাকে মনে করলাম মেটাল 2, হ্যাঁ। তাহলে এদের ফর্মুলা ডিটারমিন করার, তাহলে এদের যে ফর্মুলাতে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। দেখো, তাহলে এখানে লিখবে মাস অফ মেটাল 1 বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল 1 ইকুয়াল টু মাস অফ মেটাল 2 বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল 2। তাহলে একটা মেটালের মাস জানা থাকলে, আর একটা মেটালের মাস জানা থাকলে, একটা মেটালের যদি ইকুইভ্যালেন্ট ওয়েট জানা থাকে, তাহলে আর একটা মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা ক্যালকুলেট করতে পারবো। ভেরি সিম্পল, এগুলো খুব সহজে ক্যালকুলেট করা যায়। ক্লিয়ার? তাহলে যে কোনো সাবস্টেন্সের আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট খুব সহজে ক্যালকুলেট করতে পারি।
এবারে আমি দেখো একটা এলিমেন্টের অ্যাটমিক মাস, তাদের ইকুইভ্যালেন্ট ওয়েট এবং তাদের ভ্যালেন্সির সঙ্গে রিলেশন এস্টাবলিশ করব। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকবার কোশ্চেন এসেছে। তাহলে এখানে লেখো রিলেশন অ্যামং গ্রাম মলিকুলার মাস বা গ্রাম অ্যাটমিক মাস, করো গ্রাম অ্যাটমিক মাস কমা গ্রাম ইকুইভ্যালেন্ট মাস বা ওয়েটও বলতে পারো, অ্যান্ড ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এই রিলেশনটা আমরা এস্টাবলিশ করব। তাহলে যখন এরকম রিলেশন বলবে তাহলে আমাদের প্রথমে ধরে নিতে হবে লেট গ্রাম অ্যাটমিক মাস তোমার ইকুইভ্যালেন্ট মাস বা গ্রাম ইকুইভ্যালেন্ট মাস বা ওয়েট, হ্যাঁ, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট and valency of the element is A, E and V respectively। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। দেখ ভ্যালেন্সি ভি মানে কি, তার মানে ওই এলিমেন্টের একটা অ্যাটমের সঙ্গে ভি নাম্বার অফ হাইড্রোজেন কম্বাইন করতে পারে, তাই তো। দেখ ভ্যালেন্সি এখানে যদি না জানিস লিখে দিবি, ভ্যালেন্সি ভি মিনস ভি নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস can combine with one atom of the element। তার মানে ওই এলিমেন্টের একটা অ্যাটমের সঙ্গে কতগুলো হাইড্রোজেন কম্বাইন করতে পারে, ভি নাম্বার। তাহলে ভি নাম্বার হাইড্রোজেনের অ্যাটমের ওয়েট কত সেটা আমরা জানি। এবারে লিখব ওয়েট অফ ভি নাম্বার অফ হাইড্রোজেন ইকুয়াল টু কি, ভি ইন্টু 1.008, এটা অ্যাকচুয়াল ওয়েট। আর ওয়েট অফ ইকুয়াল টু কত ধরেছি, তোমার এ, অ্যাটমিক ওয়েট এ ধরেছি, ওয়েট অফ এলিমেন্ট এ। তার মানে এটা হাইড্রোজেনের ওয়েট, এটা এলিমেন্টের ওয়েট, অ্যাটমিক ওয়েট এ। তাহলে এত ওয়েট এত এলিমেন্টের সঙ্গে কম্বাইন করে, তাই তো। তাহলে এবারে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু আমরা কি জানি, ফর্মুলা ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা কি জানি না, ওয়েট অফ সাবস্টেন্স by weight of hydrogen into 1.008, এটা একটু আগেই করেছি। और এখানে যদি আমরা পুট করাই, দেখো ওয়েট অফ সাবস্টেন্স কত এ, আর ওয়েট অফ হাইড্রোজেন কত, এই ভি ইন্টু 1.008 আর ইন্টু 1.008 উপরে। দেখো আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু কি বললাম, ওয়েট অফ সাবস্টেন্স বাই ওয়েট অফ হাইড্রোজেন ইন্টু 1.008, এটা তো হাইড্রোজেন স্কেলের রেসপেক্টে।
তাহলে এখানে আমরা কি বললাম, এ এটা এলিমেন্টের ওয়েট আর হাইড্রোজেনের ওয়েট ভি ইন্টু 1.008, যেহেতু ভি নাম্বার অফ হাইড্রোজেন আর ইন্টু এইটা, তাহলে এটা কেটে গেল। তার মানে আমরা কি পেলাম, আমরা কি পেলাম, ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু, দেখো অ্যাটমিক ওয়েট বাই ভি, এইটা পেলাম। আমরা কি লিখতে পারি, অ্যাটমিক ওয়েট অফ অ্যান এলিমেন্ট ইকুয়াল টু কি, ভি ভ্যালেন্সি ইন্টু এর ইকুইভ্যালেন্ট ওয়েট, এইটা আমরা লিখতে পারি, তাই না? ভালো করে বোঝো। আমরা জানি কি, আমরা ধরে নিচ্ছি লেট গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যান্ড ভ্যালেন্সি অফ এলিমেন্ট এ ই ভি রেসপেক্টিভলি। তাহলে ভ্যালেন্সি ভি মিনস কি, ভি নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম ক্যান কম্বাইন উইথ ওয়ান অ্যাটম অফ দ্য এলিমেন্ট। তার মানে ওয়েট অফ ভি নাম্বার অফ হাইড্রোজেনের ওয়েট কত, ভি ইন্টু এইটা, আর ওয়েট অফ এলিমেন্ট কত, অ্যাটমিক ওয়েট এ ধরেছি, তাহলে এ। তার মানে এবার আমরা ক্যালকুলেট করার ইকুয়েশন কি জানি, ইকুইভ্যালেন্ট ওয়েট কি, ওয়েট অফ সাবস্টেন্স এখানে এলিমেন্ট, নিচে ওয়েট অফ হাইড্রোজেন ইন্টু 1.008, তাহলে ওয়েট অফ সাবস্টেন্স মানে এলিমেন্টের ওয়েট এ, আর হাইড্রোজেনের ওয়েট দেওয়া আছে ভি ইন্টু 1.008 ইন্টু 1.008, এটা ক্যান্সেলড হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, ই ইকুয়াল টু এ বাই ভি, ই ইকুয়াল টু এ বাই ভি, তার মানে এ ইকুয়াল টু কি হবে, ভি ইন্টু ই, ভি ইন্টু ই। তার মানে আমরা এখানে পেলাম কোনো এলিমেন্টের অ্যাটমিক ওয়েট ইকুয়াল টু কি, ওয়ার ভ্যালেন্সি ইন্টু ওয়ার তোমার ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে ক্লিয়ার, এই রিলেশনটা কিন্তু মনে রাখবে, এখান থেকে অনেক সময় প্রবলেম আসে। আমি তাহলে এটা মুছে দিলাম। দেখো এখান থেকে আমি একটা সিম্পল প্রবলেম তোমাদের দিচ্ছি, দেখো দিলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। বলছে ইফ অ্যাটমিক ওয়েট অফ কপার ইজ 65, then calculate equivalent weight of Q plus and Q prick ions। ঠিক আছে, তাহলে আমরা জানি, একটু আগে পড়লাম ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু কি, অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কিউ প্লাস মানে কপার প্লাস, তাহলে অ্যাটমিক ওয়েট কত 65, ভ্যালেন্সি কত প্লাস মানে 1, তার মানে 65, আর কিউ প্লাস এইটা কিউ প্রিক, কপার 2 প্লাস কে কিউ প্রিক বলি, তাহলে এখানে 65 বাই কি 2, এর ভ্যালেন্সি 2, তাহলে কত হবে তোমার 3, এখানে হলো 3 আর, তাহলে ক্লিয়ার। তাহলে আমরা এই রিলেশনটা থেকে আমরা যে কোনো আয়নের ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে পারবো, আমাদের কোনো প্রবলেম হবে না। বোঝা গেল? তাহলে আমি এটা মুছে দিলাম। এবার একটা ছোট্ট টপিক আমি তোমাদের এখানে একটু বলবো, যে ডুলং পেটিট ল, এখানে একটুখানি লিখে রাখো, ডুলং পেটিট ল। দেখো ডুলং পেটিট কি বলছেন, উনি বললেন, ক্যালকুলেট করে উনি প্রুভ করেছেন, উনি বলেছেন যে অ্যাটমিক হিট ক্যাপাসিটি, গ্রাম অ্যাটমিক হিট ক্যাপাসিটি, হ্যাঁ, গ্রাম অ্যাটমিক হিট ক্যাপাসিটি অফ অ্যান এলিমেন্ট ইজ কনস্ট্যান্ট। হ্যাঁ, এর একটা ভ্যালু আছে, সেটা কত না 6.4, এটা। তাহলে আমি জাস্ট একটুখানি লিখে দিচ্ছি, লেখো যে গ্রাম অ্যাটমিক
হিট ক্যাপাসিটি of an element is constant, এবার লিখছি ইটস ভ্যালু 6.4। এটাই তোমার ডুলং পেটিটসের ল। ভালো করে এখানে দেখো, তাহলে এখানে উনি কি বললো যে গ্রাম অ্যাটমিক হিট ক্যাপাসিটি ইকুয়াল টু 6.4। এই গ্রাম অ্যাটমিক হিট ক্যাপাসিটিটা কি? তার মানে কোনো এলিমেন্টের গ্রাম অ্যাটমিক হিট ক্যাপাসিটি বলতে দেখো ওর স্পেসিফিক হিট ইনটু অ্যাটমিক ওয়েট। হ্যাঁ, তাহলে গ্রাম অ্যাটমিক হিট ক্যাপাসিটি ইকুয়াল টু দেখো স্পেসিফিক হিট ইনটু অ্যাটমিক ওয়েট ইকুয়াল টু তাহলে 6.4। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের প্রবলেম আসে। স্পেসিফিক হিট দেয়া থাকবে, অ্যাটমিক ওয়েট ক্যালকুলেট করব। তাহলে এখানে যে অ্যাটমিক ওয়েটটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করি এটা কিন্তু 100% মানে এক্সপেরিমেন্টাল অ্যাটমিক ওয়েট না। হ্যাঁ, এখানে আমরা একটা মোটামুটি একটা কাছাকাছি একটা ভ্যালু আসে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা থেকে কিন্তু পরীক্ষায় প্রবলেম আসে, সুতরাং এই ফর্মুলাটা তোমরা জেনে রাখবে। আচ্ছা, নাম্বার অফ মোল কিভাবে ক্যালকুলেট করা হয় আমরা মোল কনসেপ্টে পড়িয়েছি, আর এখানে আমরা বলবো নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে ক্যালকুলেট করা হয়। ভালো করে দেখো, নাম্বার অফ মোল আমরা বলেছিলাম কি ডাব্লু বাই মলিকুলার ওয়েট, এইটা দিয়ে বলেছিলাম নাম্বার অফ মোল। আর এখানে আমরা নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করব। তাহলে এখানে হেডিং করো নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশন। তাহলে একে বলছি ইন কেস অফ সলিড সাবস্টেন্স নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট, মানে কত ইকুইভ্যালেন্ট, কতগুলি ইকুইভ্যালেন্ট ওয়েট আছে, হ্যাঁ, ইকুয়াল টু ওয়েট অফ দ্য সাবস্টেন্স ইন গ্রাম বাই গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। এই গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট মানে ই দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, ই দিয়ে ডিভাইড করব, ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ডিভাইড করব। তাহলে এইটা হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। ধরো আমাকে এখানে বলে দিল যে 20 গ্রাম NaOH, তাহলে 20 গ্রাম NaOH তাহলে কত ইকুইভ্যালেন্ট NaOH? তাহলে এখানে বলবো নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু কি এই 20, আর NaOH এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত 40, তাহলে 0.5। তাহলে কত ইকুইভ্যালেন্ট ওয়েট 0.5 ইকুইভ্যালেন্ট ওয়েট। ক্লিয়ার? এই জায়গাটা বোঝা গেল কি বললাম? সবাই বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, ধরো আমরা এখানে অ্যানাদার বলছি যে 49 গ্রাম H2SO4। তার মানে এখানে আমরা যদি বলি নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট অফ H2SO4 কি হবে? তাহলে উপরে 49 আর H2SO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট একটু আগে ক্যালকুলেট করে দিলাম 49, তার মানে কি হলো 1। ক্লিয়ার? তাহলে এভাবে আশা করি তোমরা ক্যালকুলেট করতে পারবে। দেখো আমরা সলিড সাবস্টেন্সের নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে পারলাম, কিন্তু যদি ওটা সলিউশনে থাকে তখন কিভাবে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করব সেটাও আমাদের জানতে হবে। তাহলে এবারে নাম্বার বিতে লেখো
ইন কেস অফ সলিউশন, তাহলে লেখো নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু এস ইন্টু ভি বাই 1000, এই এস ইন্টু ভি বাই কি 1000। ঠিক আছে, এসটা কি এটা আমরা পরে পড়াবো। এস হচ্ছে নর্মালিটি, ভি হচ্ছে ভলিউম, সলিউশন ইন এমএল। ঠিক আছে, এস নর্মালিটি, এই নর্মালিটি আমরা পরের ক্লাসে পড়াবো। আর ভি ভলিউম অফ সলিউশন ইন এমএল। তাহলে এইটুকু শুধু এখন তোমরা লিখে রাখো, পরে এগুলো থেকে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব। তাহলে তোমরা ইকুইভ্যালেন্ট ওয়েট ব্যাপারটা শিখলে, কিভাবে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে হয় সেটা শিখলে, ইকুইভ্যালেন্ট ওয়েটের সঙ্গে অ্যাটমিক ওয়েট ভ্যালেন্সি রিলেশন এস্টাবলিশ কী করে করা হয় সেটা শিখলে, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও শিখলে। তাহলে এই টপিকগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো আমাদের এর পরে যা যা করাবো সেখানে লাগবে। খুব ভালো করে এগুলো তাহলে তোমরা প্র্যাকটিস করো। আজ আমি তাহলে এই পর্যন্ত রাখলাম।